সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রভাষক হিসাব বিজ্ঞান, বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি এই অনলাইন ক্লাসে তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় অনুচ্ছেদ ক, অর্থাৎ সপ্তম অধ্যায় দুটি অনুচ্ছেদ, ক হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব, খ হচ্ছে বেতন ও মজুরি। আমি ক অনুচ্ছেদ উৎপাদন ব্যয় হিসাব এর কিভাবে উৎপাদন ব্যয় বিবরণী প্রণয়ন করতে হয় সেই নিয়মাবলীগুলো আলোচনা করব। আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং এই ক্লাসের বিভিন্ন তথ্যগুলো তোমরা খাতায় নোট করে ফেলবে, যাতে পরবর্তী ক্লাসগুলো করতে সুবিধা হয় এবং পরবর্তী ক্লাসে কিন্তু এই নিয়মাবলীগুলো কাজে লাগবে অঙ্ক করার জন্য। প্রথমে দেখি আমরা উৎপাদন ব্যয় হিসাব কাকে বলে। উৎপাদন ব্যয় নির্ণয়, নিয়ন্ত্রণ, খরচের শ্রেণীবিন্যাস, বিভিন্ন পণ্যের মুনাফা নিরূপণ এবং ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানকে সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে ভবিষ্যৎ ব্যয়ের পূর্বাভাসের সাথে প্রকৃত ব্যয়ের তুলনা করার পদ্ধতি ও কৌশল হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব। অর্থাৎ উৎপাদন ব্যয় হচ্ছে দুইটি বর্তমান এবং ভবিষ্যৎ ব্যয়ের তুলনা করা, অর্থাৎ বিভিন্ন অতীতের বিভিন্ন দিক বিবেচনা করে বর্তমানে কি ব্যয় হচ্ছে এবং ভবিষ্যতে এই পরিমাণ পণ্য উৎপাদন করতে গেলে বা এইভাবে উৎপাদন করলে কি ব্যয়, কতটুকু ব্যয় হবে সেটা তুলনা করা বা বিশ্লেষণ করা হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব। উৎপাদন ব্যয় হিসাবের উদ্দেশ্যগুলো কি? উৎপাদন ব্যয় হিসাবের উদ্দেশ্য হচ্ছে, প্রথম উদ্দেশ্য হচ্ছে ব্যয় নির্ধারণ, অর্থাৎ কত টাকা ব্যয় হবে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের যে সেবার নির্ভুলভাবে ব্যয় নির্ধারণ করতে সহায়তা করে। 2 নম্বর, ব্যয় নিয়ন্ত্রণ। বিভিন্ন ধরনের নতুন নতুন কলা কৌশল অবলম্বনের ফলে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের মাধ্যমে, হিসাবের মাধ্যমে প্রতিষ্ঠানের ব্যয়টাকে কি করা যায়? নিয়ন্ত্রণ করা যায়। অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে কত টাকা ব্যয় হবে সেটা পূর্ব থেকে অনুমান করা যায়, তাই ব্যয়টাকে নিয়ন্ত্রণ করা সহজ হয়। 3 নম্বর, ব্যয় হ্রাস। যেহেতু ব্যয় নিয়ন্ত্রণ করা সহজ হয়, তাই সেই ব্যয়টাকেও হ্রাস করা যায়। 4, মজুত পণ্যের প্রকৃত মূল্যায়ন। মজুত পণ্যের প্রকৃত মূল্যায়ন কি? মজুত পণ্যের প্রকৃত মূল্যায়ন হচ্ছে আমাদের মজুত পণ্য, কত টাকার মজুত পণ্য রয়েছে সেই বিষয়টা, প্রকৃতপক্ষে সেই বিষয়টা জানা যায়। তারপরে হচ্ছে টেন্ডার বা দরপত্র নির্ণয়। টেন্ডার বা দরপত্র নির্ণয় হচ্ছে পূর্ববর্তী অভিজ্ঞতার আলোকে বা পূর্ববর্তী ব্যয় বিশ্লেষণ করে ভবিষ্যতে কত টাকা ব্যয় হবে, যে এত টাকার কাঁচামাল এবং এত টাকার শ্রম ব্যবহার করে কত টাকা ব্যয় হবে সেই ব্যয় নির্ধারণ করাকে বলা হয় টেন্ডার বা দরপত্র। তাহলে এই উৎপাদন ব্যয় হিসাবের মাধ্যমে কিন্তু আমরা দরপত্র করতে পারবো। বিভিন্ন ধরনের বাজেট প্রণয়ন, যেমন উৎপাদন ব্যয় বাজেট, নগদান বাজেট, বিক্রয় বাজেট, তারপর হচ্ছে ক্রয় বাজেট সহ অন্যান্য যত প্রকার বাজেট আছে, এই উৎপাদন ব্যয় হিসাবের মাধ্যমে এই সমস্ত বাজেটগুলো প্রণয়ন করা হয়। মোট ব্যয়, মুনাফা বা ক্ষতি নির্ণয়। উৎপাদন ব্যয় বিবরণীর সাহায্যে দেখব আমরা কিভাবে মোট ব্যয় নির্ণয় করা হয়, কিভাবে মুনাফা বা ক্ষতি বা নির্ণয় করা হয় সেই বিষয়টা। প্রত্যাশিত পরিমাণ মুনাফা অর্জনের সহায়তা। কিভাবে প্রত্যাশিত মুনাফা অর্জন করা যায় সেই বিষয়ে উৎপাদন ব্যয় হিসাব সহায়তা করে। কর্মচারীদের দক্ষতা যাচাই। উৎপাদন ব্যয় হিসাব সর্বোপরি কর্মচারীদের দক্ষতা যাচাই করা যায়, কোন কর্মচারী কতটুকু দক্ষ সেই বিষয়টা। আসলে এখন আমরা দেখব উৎপাদন ব্যয় বিবরণী কিভাবে প্রণয়ন করা হয়। প্রথমে উৎপাদন ব্যয় বিবরণী করার জন্য তোমরা যদি 9-10 যারা করেছ দেখছো, লাস্ট একটা চ্যাপ্টার ছিল, সেখানে আমরা দেখেছি বা এখনও তোমরা দেখো যে উৎপাদন ব্যয় বিবরণী করার জন্য কিভাবে একটা ছক প্রণয়ন করতে হবে। এই ছকটা তোমাদের খাতায় তুলে চেষ্টা করবা মুখস্থ করার জন্য। আশা করি যদিও কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করলে মুখস্থ করা লাগবে না, ছক অটোমেটিক তোমাদের মুখস্থ চলে আসবে। উৎপাদন ব্যয় বিবরণী, বিবরণ টাকা। প্রথমে হচ্ছে কাঁচামালের প্রারম্ভিক মজুদ, অর্থাৎ আমাদের 3 ধরনের মজুদ পণ্য ব্যবসার মধ্যে থাকে। 1, কাঁচামাল। 2, আধা উৎপাদিত বা অসমাপ্ত পণ্য। 3, তৈরি পণ্য। আমি একটি উদাহরণের সাহায্যে 3টি মজুদের বিশ্লেষণ তোমাদেরকে আমি বুঝাবো। সেটা হচ্ছে, ধরো একটা বেকারি,
সেই বেকারির কাঁচামাল কি? ধরো বেকারিতে বিস্কিট অথবা কেক তৈরি করা হয়, সেই বেকারির কাঁচামাল কি? চিনি, ময়দা, এগুলো হচ্ছে বেকারির কাঁচামাল, ডিম। আর তার তৈরি পণ্য কি? বিস্কিট, কেক। আচ্ছা, এখন তাহলে আমাদের সেটার কাঁচামাল কোনটা? চিনি, ময়দা, ডিম, এগুলো হচ্ছে কাঁচামাল। তৈরি পণ্য কোনটা? বিস্কিট, কেক, এগুলো হচ্ছে তৈরি পণ্য। তাহলে যেটা চিনি, ময়দা গোলায় ফেলা হয়েছে বা মেশিনে প্রসেসে চলতেছে, কিন্তু সেই পণ্য সেটা আমাদের চিনিও নাই, ময়দাও নাই, কেক, ডিমও নাই, বাট সেটা আমাদের কি হয় নাই, এই বিস্কিট বা কেক এখনো প্রস্তুত হয় নাই। এই মাঝখানে যেটা, সেটাকে বলা হয় আধা সমাপ্ত বা অর্ধ সমাপ্ত বা তৈরি চলতি কার্য সেটাকে। তাহলে 3 ধরনের মজুদ থাকে: 1 কাঁচামালের মজুদ, 2 অর্ধ সমাপ্ত পণ্যের মজুদ, 3 তৈরি পণ্যের মজুদ। আবার সবগুলো মজুদই 2 ধরনের মজুদ থাকে, সেটা হচ্ছে প্রারম্ভিক, সমাপনী। অর্থাৎ শুরুতে কত টাকা নিয়ে শুরু করছে, আর বছর শেষে আমরা যখন হিসাব বছর শেষে কত টাকা রয়ে গেছে। এই দুইটা একটা হচ্ছে, একটাকে বলা হয় প্রারম্ভিক মজুদ, আর একটাকে বলা হয় কি? সমাপনী মজুদ। ইয়েস। তাহলে আমরা প্রথমে দেখব কাঁচামালের প্রারম্ভিক মজুদ কত টাকা, তার সাথে কাঁচামাল ক্রয় যোগ করব। যোগ করলে যে ফিগারটা বের হবে তার সাথে ক্রয় সংক্রান্ত অন্যান্য খরচ, অর্থাৎ ক্রয়, পরিবহন ও অন্যান্য যা যা থাকে ক্রয় সংক্রান্ত, সেটা যোগ করব। করার পর যেটা বের হবে তার থেকে ক্রয় ফেরত বা ক্রয় বার্তা থাকলে বাদ দিব। আর সর্বশেষ এই যে কাঁচামালের প্রারম্ভিকে কত টাকা ছিল এবং সর্বশেষে কাঁচামালের সমাপনী মজুদ কত টাকা রয়েছে সেটা আমরা বাদ দিব। বাদ দিলে যেটা বের হবে সেটা নাম হবে ব্যবহৃত কাঁচামাল। সেটা দ্বিতীয় ঘরে চলে যাবে ব্যবহৃত কাঁচামাল নামে। কি নাম হবে সেটার? ইয়েস, ব্যবহৃত কাঁচামাল। তারপর আমরা দেখব ব্যবহৃত কাঁচামালের সাথে আমরা কি করব? প্রত্যক্ষ মজুরি বা প্রত্যক্ষ শ্রম যোগ করব, এবং অন্যান্য প্রত্যক্ষ খরচ থাকলে সেটাও যোগ করব। তাহলে ব্যবহৃত কাঁচামালের সাথে প্রত্যক্ষ মজুরি বা প্রত্যক্ষ শ্রম এবং অন্যান্য প্রত্যক্ষ খরচ কি? অন্যান্য যত প্রত্যক্ষ খরচ আছে, যেমন ডক চার্জ, আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, এই ধরনের প্রত্যক্ষ যে খরচগুলো আছে এগুলো আমরা যোগ করব। করার পর যেটা বের হবে সেটা নাম হবে মুখ্য ব্যয়। কি বের হবে? ইয়েস, মুখ্য ব্যয়। তার সাথে যোগ করব আমরা কারখানা উপরিব্যয়। কি যোগ করব? ইয়েস, কারখানা উপরিব্যয়। তাহলে কারখানা উপরিব্যয় যদি আমরা যোগ করি, বের হবে যেটা যোগ করার পর বের হওয়ার কথা, কিন্তু এটা ব্যবহার অযোগ্য মালামাল বিক্রয় নামে যদি কোনো কিছু থাকে, যে আমাদের কোনো ব্যবহার অযোগ্য, কোনো ব্যবহার করতেছি না, এই ধরনের কোনো মালামাল যদি আমি বিক্রয় করে কোনো টাকা পাই, সেটা আমরা এই ফিগারটা থেকে বাদ দিতে হবে। বাদ দিলে বের হবে মোট উৎপাদন ব্যয় বা মোট কারখানা ব্যয়। সেটার নাম কি বের হবে? মোট উৎপাদন ব্যয় বা মোট কারখানা ব্যয়। কার সাথে? মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয় যোগ করলে। তার সাথে আমরা যদি ওই যে বলেছিলাম আধা সমাপ্ত পণ্য থাকে, এই আধা সমাপ্ত বা অসমাপ্ত পণ্যের প্রারম্ভিক যদি মান থাকে সেটা আমরা যোগ করব, সমাপনী মান থাকলে সেটা আমরা বাদ দিব। তাহলে প্রারম্ভিক মজুদ যেটা চলতি কার্য বা অসমাপ্ত বা আধা সমাপ্ত বা অপ্রস্তুতকৃত, তার প্রারম্ভিক মজুদ যোগ করব, সমাপনী মজুদ বাদ দিব। বের হবে উৎপাদিত পণ্যের ব্যয় বা উৎপাদন ব্যয়। কি বের হবে সেটার নাম? উৎপাদিত পণ্যের ব্যয় বা উৎপাদন ব্যয়। ইয়েস। আচ্ছা, তার সাথে উৎপাদিত পণ্য বা সমাপ্ত পণ্যের বা তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ যোগ করব, উৎপাদিত পণ্যের বা সমাপ্ত পণ্যের বা তৈরি পণ্যের সমাপনী মজুদ বাদ দিব। বাদ দিলে বের হবে বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে বের হবে? ইয়েস, উৎপাদন ব্যয়ের সাথে সমাপ্ত পণ্যের প্রারম্ভিক মজুদ যোগ করব, সমাপ্ত পণ্যের সমাপনী মজুদ বাদ দিব, বা তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ যোগ করব, তৈরি পণ্যের সমাপনী মজুদ বাদ দিব। তাহলে বের হবে বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে আমরা কিন্তু বন্ধুরা দেখলাম কি, প্রথমে ছিল কাঁচামালের প্রারম্ভিক মজুদ, কাঁচামালের সমাপনী মজুদ। এখন আসছে চলতি কার্যের প্রারম্ভিক মজুদ, চলতি কার্যের সমাপনী মজুদ। তারপরে আসছে উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ, উৎপাদিত পণ্যের সমাপনী মজুদ। তার মানে আমাদের তিন ধরনের মজুদ চলে গেল। এটা নাম বের হয়েছে কি? বিক্রিত পণ্যের ব্যয়। ইয়েস। তার সাথে আমরা বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে পরিচালন ব্যয় যোগ করব। পরিচালন ব্যয় কি? পরিচালন ব্যয় হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে অফিস ও প্রশাসনিক উপরিব্যয়, একটা বিক্রয় ও বন্টন উপরিব্যয়। এই পরিচালন ব্যয় যোগ করার পর বের হবে মোট ব্যয়। মোট ব্যয়ের সাথে মুনাফা আমরা যোগ করব। মোট ব্যয়ের সাথে মুনাফা যোগ করলে বের হবে বিক্রয়। তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে পরিচালন ব্যয় যোগ করলে কি বের হবে? পরিচালন ব্যয় 2 ধরনের, প্রশাসনিক আর বিক্রয় ও বন্টন উপরিব্যয়। যোগ করলে বের হবে মোট ব্যয়। মোট ব্যয়ের সাথে যখন আমরা মুনাফা যোগ করব বের হবে বিক্রয়। ইয়েস, এই হচ্ছে একটা উৎপাদন, পূর্ণাঙ্গ একটা উৎপাদন ব্যয় বিবরণী। এখন আমরা যে জিনিসটা আমাদের একটু শিখতে হবে সেটা হচ্ছে, দেখো কারখানা উপরিব্যয় একটা টপিক আছে।
প্রশাসনিক উপরিব্যয় এবং বিক্রয় ও বন্টন উপরিব্যয়। এই 3 ধরনের উপরিব্যয় কোন উপাদানগুলো এই 3 ধরনের উপরিব্যয় সেটা আমাদের সিলেক্ট করে আলাদা আলাদা বের করতে হবে। যেমন আমাদের প্রথমে কারখানা উপরিব্যয়গুলো কি কি? কারখানা উপরিব্যয়গুলো হচ্ছে পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ মজুরি, অন্যান্য পরোক্ষ খরচ এবং অন্যান্য কারখানা খরচ যা আছে, সুপারভাইজারের বেতন, কারখানা তদারকি খরচ, কারখানা অন্যান্য কর্মচারীদের বেতন ও মজুরি, কারখানা ভাড়া, কর, বীমা, পানি, বিদ্যুৎ, গ্যাস ইত্যাদি, কারখানা মেরামত রক্ষণাবেক্ষণ ব্যয়, কারখানা ব্যবহৃত যে কোনো সম্পত্তির অপচয়, ড্রয়িং অফিস বেতন, শ্রমিক কল্যাণ খরচ, পণ্যের মান নিয়ন্ত্রণ খরচ ইত্যাদি, কারখানা ম্যানেজারের বেতন, কারখানা প্রকৌশলীর বেতন, মান নিয়ন্ত্রণ ব্যয়, অতিরিক্ত সময়ের মজুরি বা বেকার সময়ের মজুরি। এই যে কতগুলো উপাদান আমি দিয়েছি বিভিন্ন বই থেকে কালেক্ট করে এই উপাদানগুলো আমরা দেখেছি যে এর বাইরে সাধারণত কারখানা উপরিব্যয় নামে কোনো উপাদান থাকে না। তাহলে কারখানা উপরিব্যয় এই সকল উপাদানগুলো কারখানা উপরিব্যয় আমাদের অ্যাড করতে হবে। তারপর আমরা দেখব অফিস ও প্রশাসনিক উপরিব্যয়গুলো কি কি। এখানে আছে অফিসের যে কোনো কর্মকর্তা বা কর্মচারীদের বেতন বা সম্মানী, ব্যবস্থাপকের বেতন, পরিচালকের ফি, ব্যবস্থাপনা পরিচালকের পারিশ্রমিক, ছাপা ও মণিহারি, অফিসের ভাড়া, পানি ও বিদ্যুৎ, কর ও বিকর, ডাক ও তার খরচ, টেলিফোন খরচ, নিরীক্ষা ফিস ও আইন খরচ, অফিস দালান আসবাবপত্র সরঞ্জাম এর মেরামত ও অপচয়, অফিস সংক্রান্ত যে কোনো খরচ, দপ্তর সংক্রান্ত যে কোনো খরচ। এই যে কতগুলো খরচের সমষ্টি, এগুলোকে বলা হয় অফিস ও প্রশাসনিক উপরিব্যয়। ইয়েস। সবশেষে আমরা দেখব বিক্রয় ও বন্টন উপরিব্যয়। বিক্রয় ও বন্টন খরচ কোনগুলো? বিক্রয় কর্মকর্তার বেতন, ফিস ও কমিশন, বিক্রয় প্রতিনিধির ভ্রমণ খরচ ও কমিশন, বিজ্ঞাপন খরচ, শোরুম খরচ, প্যাকিং খরচ, বিক্রয় কর, বিক্রয় পরিবহন বা ডেলিভারি চার্জ, শ্যাম্পন ও বিক্রয় মেলা খরচ, অনাদায়ী পাওনা, প্রদত্ত বাট্টা, রপ্তানি শুল্ক, বিক্রয় প্রসার, নমুনা ও ক্যাটালগ খরচ, শিল্প মেলা অংশগ্রহণ খরচ, ডেলিভারি সরঞ্জামের অপচয়, আপ্যায়ন খরচ, গণনা অফিসের বেতন, অন্যান্য বিক্রয় ও বন্টন খরচ। এই হচ্ছে আমাদের বিক্রয় ও বন্টন খরচ সংক্রান্ত উপাদানগুলো। আসলে এখন আমরা যে বিষয়টা আমাদের জানতে হবে সেটা হচ্ছে 3 ধরনের উপাদান কিন্তু বলেছি: কারখানা উপরিব্যয়, অফিস ও প্রশাসনিক উপরিব্যয়, বিক্রয় ও বন্টন উপরিব্যয়। মুদ্রা কথা হচ্ছে কারখানার সাথে রিলেটেড যে সকল ব্যয়গুলো রয়েছে সেগুলোকে কারখানা উপরিব্যয় বলা হয়, আর প্রশাসনের সাথে বা অফিসের সাথে যে সকল ব্যয়গুলো রয়েছে সেগুলো জড়িত ওই ধরনের ব্যয়গুলোকে অফিস ও প্রশাসনিক উপরিব্যয় বলা হয়। আরেকটা হচ্ছে পণ্যটা উৎপাদন করলা, প্রশাসন মানে অফিসে ডেকোরেট করলা, সব কিছু করার পর সেই পণ্যটা এখন বিক্রি করবা, বিক্রয় রিলেটেড পণ্যটা বিক্রয় উপযোগী করার জন্য বা বিক্রয় করার জন্য যত ধরনের ব্যয় আছে সেই ব্যয়গুলোকে বলা হয় বিক্রয় ও বন্টন উপরিব্যয়। তোমরা এই 3টা জিনিস ভালোভাবে মনে রাখবা, আর এই উপাদানগুলো তো তোমাদের জানা থাকবেই। তাছাড়া এই 3টা জিনিস যে কারখানার সাথে রিলেটেড যে খরচগুলো সেগুলো কারখানা উপরিব্যয়, প্রশাসন বা অফিসের সাথে রিলেটেড যে খরচগুলো সেগুলো হচ্ছে অফিস ও প্রশাসনিক উপরিব্যয়, আর পণ্য বিক্রয় করার জন্য যে খরচ সেগুলো হচ্ছে বিক্রয় বন্টন উপরিব্যয়। আসলে এখন আমরা দেখব কিভাবে একটা বিশদ আয় বিবরণী করা হয়, যেটা তোমরা আর্থিক বিবরণী তো করেছ। বিশদ আয় বিবরণীর একটা নমুনা আমি দিয়েছি, সেটা হচ্ছে প্রথমে বিক্রয় লেখ বা দ্বিতীয় ঘরে, তার সাথে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিবা। কিভাবে বিকৃত পণ্যের ব্যয় করবা? উৎপাদিত পণ্যের বা সমাপ্ত পণ্যের প্রারম্ভিক বা তৈরি পণ্যের প্রারম্ভিক, তার সাথে উৎপাদিত পণ্যের ব্যয় বা উৎপাদন ব্যয় আগে থেকে করে নিয়ে আসতে হবে। করার পর তার থেকে উৎপাদিত পণ্যের সমাপনী মজুদ বাদ দিবা, বাদ দিলে বের হবে বিকৃত পণ্যের ব্যয়। এইখানে একটা মজার বিষয় আছে, যদি আমরা এই বিকৃত পণ্যের ব্যয়টা আগে যদি করে থাকি তাহলে সরাসরি বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিব, সেটা নাম বের হবে মোট লাভ। মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দিব। পরিচালন ব্যয়ের ভিতরে 2 ধরনের ব্যয় আছে, অফিস ও প্রশাসনিক উপরিব্যয়, বিক্রয় বন্টন উপরিব্যয়। বাদ দিলে বের হবে কি? এটা যোগফল। এটা থেকে যখন আমরা মোট লাভ থেকে 2টার যোগফল বাদ দিব তখন বের হবে নিট লাভ। এই হচ্ছে বিশদ আয় বিবরণী। যদি তোমাকে বের করতে বলে তাহলে তুমি কিন্তু এইভাবে বের করতে হবে, এই যে ছকটা, এই ছকটার মাধ্যমে বিশদ আয় বিবরণী করতে হবে। আর পূর্ববর্তী যে ছকটা ছিল সেটার মাধ্যমে উৎপাদন ব্যয় বিবরণী করবা। কিভাবে? এই যে ছকটা উৎপাদন মানে প্রথমে প্রারম্ভিক কাঁচামাল ক্রয়, এই ধরনের একবার পুরো ছকটা যেভাবে করতে হয় এই ছকটা করবা তোমরা
উৎপাদন ব্যয় বিবরণী চাইলে। আর যদি বিশদ আয় বিবরণী চাই তাহলে এই ছকটা তোমরা করবা। আর আমরা তিনটা উপাদান, কোন কোন উপাদানগুলোই তিন ধরনের, সেটা আমরা একটা ছকের মাধ্যমে দিয়েছি। আশা করি তোমরা এগুলো বাসায় ভালোভাবে লিখে মুখস্থ করার চেষ্টা করবা। এখন আসো, এই চ্যাপ্টারের করার জন্য কিছু শতকরা হার বা একক প্রতি কিছু মান নির্ণয় করতে হয়, সেই বিষয়গুলো আমরা এখন দেখব। প্রথমে প্রত্যক্ষ মজুরির উপর কারখানা উপরিব্যয়ের শতকরা হার। আমরা কিন্তু দেখেছি প্রথম উৎপাদন ব্যয় বিবরণী প্রথমেই কিন্তু ছিল প্রত্যক্ষ মজুরি, কারখানা উপরিব্যয়, এগুলো কিন্তু ছিল। এখন এটা শতকরা হার বের করার একটা টেকনিক তুমি আয়ত্ত করতে হবে। সেটা হচ্ছে যার উপর যেই হার, যার উপর সে থাকবে নিচে, যেই হার সেটা থাকবে উপরে। যেমন প্রত্যক্ষ মজুরির উপর, তাহলে প্রত্যক্ষ মজুরি থাকবে কোথায়? প্রত্যক্ষ মজুরির উপর, তাহলে প্রত্যক্ষ মজুরিটা থাকবে নিচে। কারখানা উপরিব্যয়ের শতকরা হার, তাহলে কারখানা উপরিব্যয় থাকবে উপরে। তাহলে সূত্রটা কি দাঁড়ায়? কারখানা উপরিব্যয় ডিভাইডেড বাই প্রত্যক্ষ মজুরি গুণ 100। 2 নম্বর, উৎপাদন ব্যয়ের উপর প্রশাসনিক উপরিব্যয়ের শতকরা হার। তাহলে কি হবে? ইয়েস, কার উপর? উৎপাদন ব্যয়, তাহলে উৎপাদন ব্যয় থাকবে নিচে। প্রশাসনিক উপরিব্যয়ের শতকরা হার, প্রশাসনিক উপরিব্যয় থাকবে উপরে, তাহলে প্রশাসনিক উপরিব্যয় ডিভাইডেড বাই উৎপাদন ব্যয় ইনটু 100। উৎপাদন ব্যয়ের উপর বিক্রয় বন্টন উপরিব্যয়ের শতকরা হার, কার উপর? উৎপাদন ব্যয়ের উপর, তাহলে উৎপাদন ব্যয় নিচে। বিক্রয় ও বন্টন উপরিব্যয়ের শতকরা হার, তাহলে বিক্রয় ও বন্টন উপরিব্যয় থাকবে নিচে, উপরে, তাহলে বিক্রয় বন্টন উপরিব্যয় উপরে, উৎপাদন ব্যয় নিচে ইনটু 100। বিক্রয়ের উপর মুনাফার শতকরা হার, তাহলে কে থাকবে? কার উপর? বিক্রয়ের উপর, বিক্রয় থাকবে নিচে। কার? মুনাফার শতকরা হার, মুনাফা থাকবে উপরে, তাহলে মুনাফা ডিভাইডেড বাই বিক্রয় ইনটু 100। ক্রয় মূল্যের বা মোট ব্যয়ের উপর মুনাফা শতকরা হার, তাহলে কার উপর? ক্রয় মূল্যের বা মোট ব্যয়ের উপর। কার শতকরা হার? মুনাফার, তাহলে উপরে মুনাফা, নিচে মোট ব্যয় ইনটু 100। এই হচ্ছে শতকরা হার নির্ণয় করলাম আমরা। তাহলে টেকনিকটা কি? ইয়েস, কার? যার উপর সে থাকবে নিচে, যার শতকরা হার সেটা থাকবে উপরে, আর গুণ 100। তারপরে আসো একক প্রতি উৎপাদন ব্যয়। একক প্রতি উৎপাদন ব্যয় হবে উপরে উৎপাদন ব্যয়, নিচে উৎপাদন একক। তাহলে উৎপাদন ব্যয়কে উৎপাদন একক দ্বারা ভাগ করলে একক প্রতি উৎপাদন ব্যয়। আর একক প্রতি মুনাফা, একক প্রতি মুনাফা কিভাবে? উপরে মুনাফা, নিচে বিক্রয় একক। তাহলে মুনাফাটাকে যখন আমরা যত একক বিক্রয় করেছি সেটা দ্বারা ভাগ করব, তখন এটার নাম বের হবে কি? একক প্রতি মুনাফা। এই হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের শতকরা হার এবং একক প্রতি মান নির্ণয়। আসে এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে প্রশ্নে উৎপাদন একক বা প্রারম্ভিক মজুদ একক বা সমাপনী মজুদ একক বা বিক্রয় একক দেয়া না থাকলে নিম্নের সমীকরণের মাধ্যমে এটা বের করতে হবে। সমীকরণটা কি? সমীকরণটা হচ্ছে প্রারম্ভিক মজুদ একক যোগ উৎপাদন একক মাইনাস বিক্রয় একক ইকুয়াল টু সমাপনী মজুদ একক। এই যে দেখো একটা সমীকরণ তোমরা দেখতেছো, এই সমীকরণের সাহায্যে 4টা থেকে যে কোনো একটা না থাকলে 3টা থাকলে অটোমেটিক 3টার মধ্যে মান বসাবা, সমীকরণ করবা, ওই একটা বের হবে। হয় প্রারম্ভিক মজুদ একক, না হয় উৎপাদন একক, না হয় বিক্রয় একক, না হয় সমাপনী মজুদ একক। যে কোনো একটা না থাকলে এটার মাধ্যমে করা যাবে। তাহলে ম্যাক্সিমাম সময় যেটা থাকবে না সেটা হচ্ছে উৎপাদন একক থাকবে না অথবা বিক্রয় একক থাকবে না। দুইটাই ম্যাক্সিমাম সময় দেখবো আমরা, কয়েকটা অঙ্ক যদি আমরা প্র্যাকটিস করি দেখবো ম্যাক্সিমাম সময় দুইটাই থাকে না, উৎপাদন একক অথবা বিক্রয় একক। তাহলে উৎপাদন একক না থাকলে যার যা জায়গায় মান বসাও উৎপাদন একক বের হবে, বিক্রয় একক না থাকলে যার যা জায়গায় মান বসায় বিক্রয় একক বের হবে। এখন আরেকটা বিষয় এখানে কাজে লাগে অঙ্ক করার ক্ষেত্রে, সেটা হচ্ছে যদি প্রশ্নের সমাপনী মজুদ পণ্যের একক দেয়া থাকে কিন্তু টাকা দেয়া না থাকে, তাহলে উপরের গণনা কার্যটি করে, এই যে গণনা কার্যটা করে উৎপাদন একক বের করতে হবে। উৎপাদন একক নির্ণয় করে 6 নং গণনা কার্য দ্বারা একক প্রতি উৎপাদন ব্যয় নির্ণয় করতে হবে। যেমন এই যে 6 নং গণনা কার্য বলতে লাস্টে যে একক প্রতি উৎপাদন ব্যয়, একক প্রতি উৎপাদন ব্যয়ের ইয়েটা কি ছিল? উপরে উৎপাদন ব্যয়, নিচে উৎপাদন একক। তাহলে আমরা ছক করে ওই যে একটা প্রথমে যে উৎপাদন ব্যয় বিবরণী আছে সেই ছকটা করে উৎপাদন ব্যয় নির্ণয় করব, আর এই গণনা কার্যটা দিয়ে উৎপাদন একক নির্ণয় করব, করার পর ভাগ করব, ভাগ করলে একক প্রতি উৎপাদন ব্যয় বের হবে। সেই হার দ্বারা সমাপনী মজুদের একককে গুণ করলে সমাপনী মজুদের পণ্যের পরিমাণ বের হবে। ইয়েস, তাহলে সমাপনী মজুদ পণ্যের পরিমাণ দেয়া থাকবে না, অনেক অঙ্কে দেখবা। তাহলে এই সেই অনেক অঙ্কগুলোতে যখন সমাপনী মজুদ পণ্যের মূল্য দেয়া থাকবে না তখন এইভাবে করতে হবে, অর্থাৎ উৎপাদন ব্যয় বিবরণী করে উৎপাদন একক পর্যন্ত বের করতে হবে। তারপর
এই গণনা কার্যটা করে উৎপাদন একক নির্ণয় করে সেই উৎপাদন ব্যয়কে উৎপাদন একক দ্বারা ভাগ করলেই একক প্রতি উৎপাদন ব্যয় বের হবে। এটার নাম হবে একক প্রতি উৎপাদন ব্যয়। এবং সেই একক প্রতি উৎপাদন ব্যয়কে সমাপনী একক যত আছে, সমাপনী যত একক পণ্য রয়ে গেছে সেটা দ্বারা ভাগ করলেই বের হবে সমাপনী মজুত পণ্যের মূল্য। আরেকটা বিষয় সর্বশেষ যেটা, সেটা হচ্ছে যখন আমরা দরপত্র করব তখন কিন্তু এই যে আমি বলেছিলাম একটু আগে যে প্রথমে দরপত্র নির্ণয়, দরপত্র করতে গেলে কিন্তু এই পার্সেন্টেজগুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে। তাই আশা করব তোমরা আজকের লেকচারটা ভালোভাবে বুঝেছ এবং এই লেকচারের আলোকে যদি তোমরা এই লেকচারটা বাসায় বসে সবগুলো নোট করে করে খাতায় নোট করে রাখো, পরবর্তী অঙ্ক করতে আমাদের সুবিধা হবে। আর আমি বারবারই বলি, যখনই হিসাব বিজ্ঞান বা ফিনান্সে কোনো সমস্যা পড়বে তখনই আমাকে ফোন করতে পারো তোমরা, আমার ফোন নাম্বার দেওয়া আছে। আর তোমরা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করো। এই সময়টাতে বাসায় যত বেশি প্র্যাকটিস করবে তত তুমি ভালো করতে পারবা। ভালো থেকো তোমরা সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।